একটি জামা বদলকে কেন্দ্র করে একটি মানুষ এবং তার চেতনার বদল, একটি জামা বদলকে কেন্দ্র করে একটি মানবিকতার, একটি চেতনাবদ্ধ জীবনযাত্রা এবং মানুষের প্রচলিত জীবন ভাবনার যে বদলে যাওয়ার কাহিনী, সেই কাহিনীর নাম হচ্ছে দশম শ্রেণীর ছাত্রদের জন্য নির্বাচিত মধ্যশিক্ষা পর্ষদের অন্যতম একটি গল্প, তার নাম হচ্ছে অদল বদল। ছাত্ররা কেমন আছো তোমরা? দীর্ঘদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। ক্লাসরুমে তোমাদের পেলে সবসময় ভালো লাগে। এই সিস্টেম, এই প্রথার মধ্যে দিয়ে সত্যিই বহুদিন ধরে আমরা ভাবতে পারিনি যে এই পর্বটা চলবে, কিন্তু যাই হোক, এখন যেহেতু সামনাসামনি দেখা হয় না, বিকল্প শিক্ষা পদ্ধতির মধ্যে দিয়েই তোমাদের কাছে এই ডিজিটাল ক্লাসরুমের সিস্টেমে তোমাদের কাছে ক্লাস পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চলছে। কথা না বাড়িয়ে বোর্ডের দিকে তাকাও, দেখো নানান ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরেছি। এবং সেই সমস্ত ইনফরমেশনের ভিত্তিতে আজকে তোমাদের জন্য নির্বাচিত গল্প, সেই গল্পের নাম হচ্ছে অদল বদল। অদল বদল শব্দটির সাধারণ অর্থ বললে কি হয়? এক্সচেঞ্জ হয়ে যাওয়া। অদল বদল বলতে গেলে শুধু এক্সচেঞ্জ না, বলা যেতে পারে ইন্টার এক্সচেঞ্জ। এটাকে এদিকে বদলে দিলাম, এটাকে এদিকে বদলে দিলাম। পারস্পরিক যে বদল, লেনদেন ভিত্তিক যে বদলে যাওয়া, সেই বদলে যাওয়াটাই সাধারণত কিন্তু অদল বদল হয়। এক কেন্দ্রিক বদল কিন্তু সেটা হয়ে যায় কি বলতো দেখি, এক কেন্দ্রিক বদললে সেটা হয়ে যায় শুধু বদল। কিন্তু অদল বদল মানে উভয় বদলে যাওয়া, এদিক দিয়ে একটু বদলালো, ওদিক দিয়ে একটু বদলালো। পারস্পরিক যে বদল, সাধারণত সেটাকেই বলা হতে পারে অদল বদল। প্রথম কথা হচ্ছে, গল্প সম্পর্কে অল্প বিস্তর কিছু আলাপ আলোচনা করার আগে তথ্য দিতে হবে কিছু। সেই তথ্যগুলো যেমন করে আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে দিতাম, সেই সমস্ত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তথ্য দেওয়ার পরে গল্পের পূর্ব প্রেক্ষাপটও একটু তুলে ধরবো, গল্পের কাহিনী সংক্ষিপ্ত সার বলবো, গল্প লাইন ধরে বিশ্লেষণ করব, তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেই লাইন ধরে বিশ্লেষণ করতে করতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে চলো দেখা যাক কি ব্যাপারগুলো আমাদের কাছে আছে। অদল বদল যে গল্প, সেই গল্প সাধারণত পান্নালাল প্যাটেল নামক একজন ব্যক্তির রচনা করা। কে এই পান্নালাল প্যাটেল? গুজরাটি ভাষার একটি বিখ্যাত সাহিত্যিক। জন্ম তার রাজস্থানে হলেও মূলত গুজরাটি সাহিত্য নিয়েই তিনি কাজকর্ম করেছেন। কোন গুজরাট? যে গুজরাট সবরমতী তীরের প্রবাহিত, সবরমতী নদীর প্রবাহিত ধারার পাশের গুজরাট। যে গুজরাট যেখানে আহমেদাবাদ, তোমরা ভূগোলের মধ্যে পড়েছো, যাকে বলা যেতে পারে বস্ত্র শিল্পের জন্য ভারতবর্ষের ম্যানচেস্টার বলা যেতে পারে। যে গুজরাট, তার রাজকোট, তার ভটাদোরা, তার বরোদা, বিখ্যাত ক্রিকেট প্লেয়ার ছিল জাহির খান, তোমরা জানো, ইরফান পাঠান, ইভেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর রাও মোদী, আমাদের বিখ্যাত শিল্পপতি ভারতবর্ষের, কে বলো তো দেখি? হ্যাঁ, মুকেশ আম্বানি। তারা কিন্তু সবাই গুজরাটি ভাবনার লোকজন। এখন এই যে গুজরাট, যে গুজরাটের খামান ঢোকলা, গুজরাটের বিখ্যাত খাবার, জিলাপি ফাঁপড়া গুজরাটের বিখ্যাত খাবার, এবং সেই গুজরাটি ভাষা নিয়ে কাজকর্ম করা মানুষ পান্নালাল প্যাটেল। এখন এই পান্নালাল প্যাটেল 1912 খ্রিস্টাব্দে জন্ম, 1989 খ্রিস্টাব্দে তার মৃত্যু। ভদ্রলোকের লেখালেখির মধ্যে সাধারণত ব্যাপক ঐতিহ্যবাদী ভারতবর্ষ প্রকাশ পেয়েছে। উনি একটি মদের কারখানায় ম্যানেজারগিরি করতেন এবং তার অবসরে কিন্তু প্রচুর লেখালেখি করতেন। প্রায় 30টার মতো উপন্যাস তিনি লিখেছিলেন, 50-এর অধিক ছোট গল্প তার রচনা করা আছে। তার গল্পের মধ্যে দিয়ে সাধারণত ভারতের ঐতিহ্যবাদ, ভারতবর্ষের আদর্শ এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই মেলবন্ধনের ভাবনা কিন্তু তার গল্পের মধ্যে প্রকাশ পেয়েছে। এই পান্নালাল প্যাটেলের অদল বদল নামক যে গল্পটি আছে, সেই গল্পটি গুজরাটি ভাষায় লেখা, কিন্তু এর বাংলা যিনি অনুবাদ করে আমাদের কাছে তুলে ধরেন, তার নাম অর্ককুসুম দত্তগুপ্ত। এখন তোমরা যে 9-এ যখন পড়েছিলে, মনে আছে তো 9-এ পড়ার সময় ইলিয়াস পড়েছিলে? হ্যাঁ, যেমন তোমরা পড়েছিলে, মনে আছে যে কালিদাসের লেখা যে একটি তোমাদের নাটক ছিল, সেই নাটকটি সাধারণত ধীবর বৃত্তান্ত নামে তোমাদের কাছে হাজির হয়েছিল। তাহলে কালিদাস একটা সংস্কৃত সাহিত্য থেকে নেওয়া, লিও তলস্তয়ের যে ইলিয়াসটি নেওয়া, সেও বাইরের সাহিত্য থেকে। ক্লাস 10-এর যে আমরা প্রথম দিকে আমাদের যে একটা কবিতা পড়েছিলাম, কবিতাটির নাম কি বলো তো দেখি? অসুখী একজন, পাবলো নেরুদা, চিলিয়ান মানুষ, স্প্যানিশ ভাষায় লিখেছিলেন সেই কবিতাটা। সেই কবিতাটাও কিন্তু আমাদের কাছে আমাদের ভাষায় অনুবাদ করে তোলা হয়। সাহিত্যের একটা সিস্টেম, এটা একটা নিয়ম যে অন্য দেশের ভাষা বা অন্য প্রতিবেশী সাহিত্যের কোনো লেখালেখি বাংলা সাহিত্যেও কিন্তু লেখালেখি চলে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের তো গীতাঞ্জলি তো অন্যান্য ভাষায়ও তো লেখা হয়েছে।
হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার কবিতা পড়েছি আমরা, বাংলা যেটা ছিল চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ সেটা শির। সুতরাং দেখো, অন্য ভাষার থেকে ভাষান্তর করা বা তরজমা করা বা অনুবাদ করা, এটা হচ্ছে সাহিত্যের একটা স্টাইল বা একটা ফর্ম, যে তোমরা তোমাদের ভাষায় যদি ভালো কিছু লেখো, আমরা আমাদের ভাষাতেও সেটাকে পড়াশুনো করে দেখব ব্যাপারটি কেমন দাঁড়ায়। ঠিক তেমন কাজটি করেছিলেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। উনি বিশ্বাস করেছিলেন যে পান্নালাল প্যাটেল নামক যে ভদ্রলোক যে অদল বদল নামক গল্পটি লিখেছেন, সেই গল্পটি কিন্তু আমাদের বাংলা সাহিত্যেও আসা উচিত। তার জন্যই বাংলা সাহিত্যে কিন্তু অদল বদল এসে হাজির হয়েছে। এইখানে আরেকটি কথা আমাদের কাছে বলতে হবে। তোমরা আমাকে বলতে পারো যে স্যার, হঠাৎ করে ক্লাস 10-এর কাছে অদল বদলটি কেন নেওয়া হয়েছে? আসলে অদল বদল একটি সম্প্রীতির গল্প, একটি সৌহার্দ্যর গল্প, একটি বন্ধুত্বের গল্প, একটি ভ্রাতৃত্ববোধে আবদ্ধ সম্পর্কের গল্প। সময় বা দেখো, সময় আমাদের কাছ থেকে অনেকগুলো জিনিস কেড়ে নেয়। আধুনিক সমাজ ব্যবস্থা, যেখানে নিউক্লিয়াস ফ্যামিলিগুলো ভেঙে টুকরো টুকরো হচ্ছে, যেখানে ফ্ল্যাট কেন্দ্রিক জীবনযাত্রা, মানুষের জীবন থেকে কিন্তু বন্ধুত্ব, দোস্তি ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই আউটডোর প্লে অ্যাক্টিভিটিস, সেই মাঠে নেমে খেলার প্রয়োজনীয়তা মানুষের জীবন থেকে কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাটা সেখানে কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লাইভ লিড করতে শুরু করছে, কম্পিউটারের বিভিন্ন গেম খেলতে শুরু করছে। মানুষ তার ভালোবাসা, সৌহার্দ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তোমরা দেখো, করোনা কেন্দ্রিক অ্যাক্টিভিটিসে যেখানে কাউকে একটা করোনা হচ্ছে, সেখানে কিন্তু মানুষ উইদাউট এনি রিজন তাকে কিন্তু দোষী প্রমাণ করছে। এটা তো ঠিক জিনিস নয়। সে তো ইচ্ছাকৃতভাবে, তার তো রোগ হয়নি। বিভিন্ন সরকারি হসপিটালগুলোয় দেখা যেতে পারে রুগী বাইরে পড়ে আছে, রুগী মারা যাচ্ছে, এই নিয়ে নানান সমস্যা। আসলে মানুষের মধ্যে থেকে মানবিকতার বোধ বুদ্ধি, বিচার ক্ষমতা কোথায় হারিয়ে যাচ্ছে। এই ধরনের গল্প আসলে কিছু নীতিবাদ শেখায়, এই ধরনের গল্প কিছু আদর্শের কথা শেখায়, এই ধরনের গল্প কিছু ভালোবাসা সম্প্রীতির বার্তা শেখায়। সেই জন্য গল্পটি অপেক্ষাকৃত সহজ হলেও গল্পের মধ্যে যে মেসেজ বা বার্তা আসে, চূড়ান্তন সত্য সেই বার্তা। সেই চূড়ান্তন বার্তার ভাবনা তোমাদের মধ্যে যদি ফুটে ওঠে, তাহলে এই ধরনের গল্পের কিন্তু সার্থকতা। দেখে নেওয়া যাক গল্পের সম্পর্কে আরও নানাবিধ তত্ত্ব। সাধারণত তোমরা আমাকে বলতে পারো, স্যার গল্পের উৎস কি? এই গল্পের উৎস নিয়ে একাধিক রকমের বিতর্ক রয়েছে। সেই বিতর্কটা কি? গুজরাটি ভাষায় যখন প্রথম গল্পটি লেখা হয়েছিল, সেই গল্পটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছিল। কে অনুবাদ করেছিলেন? বোর্ডের দিকে তাকালে দেখতে পাবে এস সুন্দর বলে এক ভদ্রলোক দ্য এক্সচেঞ্জ বলে প্রথমত ওই গল্পটিকেই অনুবাদ করেন। পান্নালাল প্যাটেলের যে গল্প ছিল, সেই গল্পটাকে ইংরেজিতে অনুবাদ করেন এস সুন্দর, নাম দেওয়া ছিল দ্য এক্সচেঞ্জ। দ্য এক্সচেঞ্জ নামক যে গল্পটি অনুবাদ করে দাঁড় করিয়েছিলেন এস সুন্দর, সেই গল্পটিকেই পরবর্তীকালে ভারতবর্ষের বিখ্যাত প্রকাশনী সংস্থা এনবিটি বা ন্যাশনাল বুক ট্রাস্ট, তারা ওই দ্য এক্সচেঞ্জ গল্পটিকে নিয়েই নিজেদের একটি গ্রন্থর আকার দিয়েছিল, দ্য স্টোরিজ ফর কিডস। সেই স্টোরিজ ফর কিডস নামক গ্রন্থে এই গল্পটিকে জায়গা দিয়েছিল। পরবর্তীকালে অনেকেই বলেন, বাংলা সাহিত্যে এসে যখন সেটা হাজির হয়, তার নাম দেওয়া হয় সেরা 13। তাহলে উৎসকেন্দ্রিক বিভিন্ন আলাপ আলোচনা পেয়েছো, তাই তো? এবার দেখো, এখানে আরেকটি ডেটা তোমাদের কাছে দিতে হবে। আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের কাছে একটি ইনফরমেশন কাজ করতো। দেখো, সাউথের, দক্ষিণের একটি বিখ্যাত সাহিত্যিক ছিলেন, সমাজকর্মী বলা যেতে পারে, R.K. নারায়ণ। সেই R.K. নারায়ণের কিন্তু মালগুড়ি ডেইজ বলে একটি বিখ্যাত গল্প গ্রন্থ ছিল। সেই মালগুড়ি ডেইজে কিন্তু এই ছোট্ট বয়সের বন্ধুত্ব, ভালোবাসার যে আদান প্রদানের কাহিনী কিন্তু ভদ্রলোক শিখিয়েছেন। আসলে মানুষ যত বড় হয়, তার আলাপ আলোচনা, তার দোস্তি, তার ভালোবাসা, তার পারস্পরিক মেলবন্ধন অনেকটা স্বার্থ দ্বারা পরিচালিত হয়। কিন্তু অল্প বয়স ছাত্র দশায় সম্পর্ক বা বন্ধুত্বের মেলবন্ধন কিন্তু সম্পূর্ণ নতুনত্বের ধাঁচ আনে, নতুনত্বের দিশা আনে। এই নতুনত্বের ধাঁচ বা নতুনত্বের দিশা তৈরি করার কিন্তু গল্প অদল বদল। চলো তাহলে আমরা অদল বদলকে, এক লহমায় অদল বদল সম্পর্কে নানান তথ্য কিন্তু আমরা পেয়েছি। এই তথ্যগুলো পাওয়ার পরে যে কাজটি আমরা করব, সেটি হচ্ছে অদল বদল আমরা এর ভিতরে একটু প্রবেশ করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে অদল বদলকে লাইন ধরে কিন্তু আমি পড়িয়ে দেব। এখন প্রথম কথাটা হচ্ছে অদল বদলে তাহলে বিষয় গভীরতায় প্রবেশ করি। কি বিষয় গভীরতা?
সময় আছে একটি। কোন সময় আছে? পড়ন্ত বিকেল। পড়ন্ত বিকেল, এটা হচ্ছে গল্পের সময়কাল। দিন হচ্ছে হোলির দিন। কিসের দিন? হোলির দিন। এবং কোথায়? কিছু ছেলেরা সেখানে এসে হাজির হয় নিম গাছ তলে। কোথায় এসে হাজির হয়? নিম গাছ তলে এসে হাজির হয়, নিম গাছ তলে। এইটা হচ্ছে গল্পের সময় বা টাইমিং। এটা হচ্ছে গল্পের মধ্যে সাধারণত প্রধান চরিত্র দুটি আছে, একটি হচ্ছে অমৃত, তারপরে হচ্ছে ঈশাব। এই অমৃত আর ঈশাবের প্রধান চরিত্র। অমৃতের বয়স 10 বছর, কিন্তু ঈশাবের বয়স কত বছর সে সম্পর্কে কোনো উল্লেখ নেই। তবুও ধরে নেওয়া যেতে পারে ঈশাবের বয়সও ঠিক এমনটি। এর সঙ্গে এদের বন্ধুত্বের গ্রুপের পাশে এমনি ছোট্ট করে যারা এসে হাজির হয়েছে তারাও এদের বয়স্ক বন্ধু কালিয়া, এবং ওই ভিড়ের মধ্যে ছেলের দল এসেও কিন্তু হাজির হয়েছে। এটা হচ্ছে বাচ্চাদের ক্যারেক্টার। এই বাচ্চাদের ক্যারেক্টারের পাশেও গল্পের মধ্যে আরও চরিত্র এসে হাজির হয়েছে। হাসান। হাসান সম্পর্কে কে? ঈশাবের বাবা। এবং সম্পর্কে এসে হাজির হয়েছে বাহালি। বাহালির বৌদি এখানে কিন্তু একটি চরিত্র হিসেবে হাজির হয়েছে। কে তিনি? অমৃতের মা। এবং আরেকটি চরিত্র এসে হাজির হয়েছে, সহযোগী চরিত্র, মূলত নেই, তবুও এনার নামটি কিন্তু গল্পের মধ্যে আছে। তিনি হচ্ছেন গ্রাম প্রধান। তাহলে এবারে আমরা গল্পের মধ্যে প্রবেশ করব। আমরা দেখার চেষ্টা করব টোটালি গল্পটির মধ্যে দিয়ে কি আছে। গল্পটি একটু বিচার বিশ্লেষণ করব পরে, আগে একটু গল্পটি সাময়িক আভাস দেওয়ার চেষ্টা করি। দুটো অল্প বয়স্ক ছেলে, একজনের নাম হচ্ছে অমৃত, আরেকজনের নাম হচ্ছে কিন্তু ঈশাব। আমি দেখেছি ছেলেরা পড়তে গিয়ে অনেক সময় কিন্তু ভুল উচ্চারণ করে ফেলে, তারা কিন্তু বলে ফেলে অমৃত। অমৃত নয়, কিন্তু অমৃত, বাংলায় বলা হতে পারে অমৃত। অমৃত আর ঈশাব প্রচণ্ড বন্ধুত্ব। একই ক্লাসে তারা পড়ে, একই রকম পোশাক আশাক চিন্তাভাবনা নিয়েও কিন্তু তারা চলে। আমরাও অবভিয়াসলি বন্ধুত্বের জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরাও বন্ধুদের মতো পোশাক কিনতে চাই। এখন এই অমৃত আর ঈশাবের পারস্পরিক বন্ধুত্ব। দুজনের বাবা পেশাগতভাবে কৃষক বা চাষি সম্প্রদায়ের ভুক্ত। সব দুজনের মধ্যে, অমৃত আর ঈশাবের মধ্যে প্রায় সব বিষয় মিল আছে, তফাৎ একটি আছে। সেটা হচ্ছে কি? অমৃতের বাড়িতে অমৃতের বাবা মা উভয়ই আছে এবং ওর 3 ভাই আছে। ঈশাবের শুধুমাত্র বাবা আছে, আর কেউ নেই। ধর্মকেন্দ্রিক পৃথকত্ব রয়েছে, একজন হিন্দু একজন মুসলিম, কিন্তু সেই ধর্মকেন্দ্রিক পৃথকত্বের বাইরে দাঁড়িয়ে মানবিকতার সম্পৃক্তায়নই কিন্তু গল্পের প্রধান বিষয়বস্তু। এই অমৃত আর ঈশাবের পারস্পরিক বন্ধুত্ব। ঈশাব একটি জামা কিনেছে, ঠিক আছে? ঈশাব একটি জামা কিনেছে, সেই জামাটি দেখে অমৃতের পছন্দ হয়েছে। অমৃত বাড়িতে দাবি করতে শুরু করলো তাকেও ঠিক সমধর্মী একটি জামা কিনে দিতে হবে, ওই সেম ডিজাইন, সেম কালার, সেম সাইজ। অমৃতের মা বললো, এটা তো সম্ভব নয় বাবা, ও মাঠে কাজ করে, ওর জন্য হয়তো জামা কাপড় ছিঁড়ে গেছে, ওর জন্য ওর বাড়িতে কিনে দিয়েছে। অমৃত কোনোভাবেই মানতে রাজি নয়, নিজে স্কুলে যাবে না, নিজে মার খেতে রাজি। অবশেষে যখন কোনো সমস্যার সমাধান করে উঠতে পারলো না, সেখানে ঈশাবের বাবার গোয়াল ঘরে গিয়ে অমৃত পালালো, লুকিয়ে পড়লো। সেখান থেকে তাকে উদ্ধার করে আনা হলো এবং দাবি পরিপূরণ করে অমৃতকেও ঈশাবের মতো একটি জামা কিনে দেওয়া হলো। এই অমৃত আর ঈশাব একই ডিজাইন, একই প্রিন্টের জামা পরে হোলির দিনে পড়ন্ত বিকেলে, হোলি সাধারণত হিন্দু ধর্মের একটি বিখ্যাত উৎসব, আমরা দোলও বলে থাকি মাঝে মধ্যে। হোলিকা দহনের জন্য ছেলেমেয়েরা বুড়ির বাড়ি পোড়ায়। সেই হোলির দিনে পড়ন্ত বিকেলে, অর্থাৎ যেখানে সূর্য প্রায় সায়নের দিকে যাচ্ছে, সূর্য সায়নের দিকে যাচ্ছে, সেই পড়ন্ত বিকালে একটি নিম গাছের তলে ছেলেরা, যেখানে অল্প বয়স্ক ছেলেরা তো সবাই মিলে ঝুলে বন্ধুত্ব করে, তাদের নিজেদের মধ্যে মারপিট হয়, ঝামেলা হয়, ধুলো মাখামাখি হয়, কাদা ছোঁড়াছুঁড়ি হয়, তবুও বন্ধুত্ব থাকে। সেই ভিড়ের মধ্যে অমৃত এবং ঈশাব কিন্তু গেল পড়ন্ত বিকেলে সেই নিম গাছ তলে। স্বাভাবিকভাবে ছেলেদের একে অপরের পিছনে লাগার একটি প্রবণতা থাকে, অল্প বয়স্ক ছেলে তো সবাই। অমৃতকে অন্যরা বলছে, চল মারপিট করি, চল ঠেলাঠেলি করি। এই যখন ব্যাপারটি ঘটছে, তখন অমৃত কি করলো?
অমৃত রাজি নয়, তবুও কিন্তু কালিয়ারা ওকে ঠেলে ফেলে দেওয়ার মতো করলো। ব্যাপারটিকে দেখে ইসাবের রাগ হতে শুরু করলো, বন্ধুর সঙ্গে এই আচরণটা তো ঠিক নয়। ইসাব ঝাঁপিয়ে পড়লো, এমন একটা লাথি টাইপের দিল যে ব্যাঙের মতো ছিটকে পড়লো কালিয়া। হাতাহাতি পাঁজাপাঁজিতে দেখা যেতে পারলো যে কালিয়াকে যখন ফেলে দেওয়া হলো, চারিদিক দিয়ে আওয়াজ হতে শুরু করলো। ওরা ভাবলো যে কালিয়ার বাবা এসে ওদেরকে হয়তো ঠ্যাঙাতে পারে, যার জন্যে ওরা একে অপরে পালিয়ে গেল। সবাই পালিয়ে যখন গেল, রাস্তার মধ্যেখানে দেখা গেল ইসাবের বুকের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছেঁড়া। ব্যাপারটি দেখে অমৃত এবং ইসাব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। কেন? মানে ইসাবের বাবা রাগী মানুষ, হাসান ভাই গেলে হয়তো দেখা যেতে পারে ইসাবকে পিটাতে পারে, ঠ্যাঙাতে পারে। এই ব্যাপারটিকে দেখে উভয় ওরা গলির মধ্যে পালিয়ে গেল এবং সেখানে অমৃত ইসাবকে একটি কথা বলল, তুই তোর জামাটাকে আমার সঙ্গে পাল্টে নে, অদল বদল করে নে। অমৃত বলল, ইসাব বলল, তুই তো যদি আমার থেকে জামা পাল্টে নিস তাহলে তো তোর বাড়িতেও মারতে পারে। তো অমৃত বলল, আমাকে যদি মারে আমাকে তো রক্ষা করার জন্য আমার মা আছে, তোমার তো মা নেই। এই যে শব্দ, এই যে ভাবনা, এটাই চেতনার বদল আনার গল্প হচ্ছে অদল বদল। কেন? তারা জামা বদলে নিয়ে একে অপরের বাড়িতে যখন চলে গেল, তারা ভেবেছিল ব্যাপারটি কেউ দেখতে পায়নি, কিন্তু আসলে কিন্তু এই ব্যাপারটি দেখতে পেয়েছিল ইসাবের বাবা হাসান। এই দেখতে পাওয়া, এই দর্শন ব্যক্তি হাসানের মধ্যে একটি খুঁতখুঁতানি তৈরি করে দিল। ব্যক্তি হাসানের মধ্যে প্রশ্নচিহ্ন তুলতে শুরু করলো। আজকে মা হারা আমার সন্তান ইসাব, তাকে আমি এত স্নেহ দ্বারা লালন করি। আমার স্নেহর থেকে হয়তো অনেক ক্ষেত্রে আমার মেজাজ বেশি, আমার স্নেহের থেকে হয়তো আমার অনেক রাগ দেখানো বেশি। যেখানে আমার সন্তান তার মায়ের অভাববোধটা তার মনের মধ্যে এত কাজ করে, ওরা বুঝতে পেরেছে যে মায়ের অভাব মনে হয় বাবা পরিপূরণ করতে পারে না। এবং সেই ভাবনার জায়গায় দাঁড়িয়ে ব্যক্তি অমৃত বলতে শুরু করছে, ছোট্ট অমৃত, যে আমার মা আমাকে বাঁচাবে, তোর যেহেতু মা নেই তোকে কে বাঁচাবে। এই ব্যাপারটি মনে আঘাত করতে শুরু করলো। এই খাঁটি কথা হাসানের মনে আঘাত করতে শুরু করলো যে আমার তাহলে চেতনার বদল আনাটি জরুরি। দাওয়ায় বসে হুকা খেতে খেতে হাসান ভাই বাহালি বৌদির সঙ্গে এই কথা বলতে শুরু করলো, আপনার মতো ছেলে পেলে আমি 21টি ছেলেকেও মানুষ করতে রাজি। আপনার ছেলের যে নমনীয়তা, তার যে ব্যক্তিত্ব, তার যে সততা, তার যে বন্ধুত্বের প্রাণবন্ত রস তৈরি করা, এ তো প্রকৃতই ভালোবাসার জয়গান করা, এ তো প্রকৃতই সৌহার্দ্যের নিশানি, এ তো প্রকৃতই সেই নজরুলের কবিতার মতো হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্বের কথা যেখানে বলা হয়, মোর এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বন্ধুত্ব তো কোনো ধর্ম মানে না, বন্ধুত্ব কোনো অর্থনৈতিক পৃথকত্ব মানে না, বন্ধুত্ব কখনো পারিবারিক স্ট্রাকচার মানে না। বন্ধুত্ব বা সম্পর্কের ক্ষেত্রে তো ভালোবাসা এবং সততাই সেই মূল্যবোধের শেষ কথা। তাই এই ভালোবাসা এবং এই সততার কথা প্রকৃত অর্থে ছড়িয়ে পড়তে শুরু করলো গ্রাম থেকে গ্রাম। গ্রাম প্রধান এলেন গ্রামের, তাদের ভালোবাসা, তাদের বন্ধুত্বের প্রতি স্বীকৃতি জানানোর জন্য, সম্মান জানানোর জন্য গ্রাম প্রধান ঘোষণা করলেন, আজ থেকে অমৃতের নাম হবে অদল, ইসাবের নাম হবে বদল। এই অমৃত আর ইসাব নাম পাল্টে গ্রামের প্রচলিত ট্যাগলাইন অমৃত অদল, ইসাবের নাম বদল, এই নামে প্রকাশিত হয়ে একেবারে আকাশ বাতাল ধ্বনিত হতে শুরু করলো তাদের কৃতিত্বের কথা, তাদের সম্মানের কথা, তাদের উপাধি দেওয়ার কথা। এটাই হচ্ছে সাধারণত গল্প। এই গল্পের মধ্যে দিয়ে যে ভালোবাসা আছে, সৌভ্রাতৃত্ব আছে, সম্প্রীতি আছে, সেটাই সবথেকে বড় কথা। অমৃতের চরিত্র আছে, সেটাই সবথেকে বড় কথা। খাঁটি কথা কী, সেই খাঁটি কথা সম্পর্কেও আছে আলাপ আলোচনা, এবং উভয়ের মধ্যে তফাৎ কী আছে সে সম্পর্কে আলাপ আলোচনা আছে। আজকে ক্লাসটি এই পর্যন্ত শেষ করব। নেক্সট যে ক্লাসটি আছে অদল বদল নিয়ে, যেখানে ভিতরে আভ্যন্তরীণ আলাপ আলোচনা, লাইন ধরে ধরে যে বিশ্লেষণটা করা যায়, সেটা আমরা পরের ক্লাসে আলাপ আলোচনা করব। আপাতত এই যে যাবতীয় তথ্য বা ডেটাগুলো দিয়েছি, এই তথ্য বা ডেটাগুলোকে খাতায় নোটবন্দি করো, ভিডিওটি পজ করে করে দেখো, যেখানে বুঝতে পারবে না নিশ্চয়ই জানাবে। ইনফরমেশানগুলো খাতায় নোট ডাউন করবে এবং তথ্যগুলোকে নিয়ে গল্পের প্রাণকেন্দ্র পৌঁছানোর চেষ্টা করবে।
পরের দিনের ক্লাসে আমরা লাইন টু লাইন ধরে আলাপ আলোচনা করব, যাতে অতি সংক্ষিপ্ত এবং নৈব্যক্তিক প্রশ্নের জন্য ভালো হয়। তাছাড়া ব্যাখ্যামূলক প্রশ্নের জন্যও এইখান থেকে কি কি পড়তে পারে এবং তার লাইন ধরে আমরা বিশ্লেষণ করব। আপাতত বাড়িতে থাকো, পড়াশুনো করো সবাই ভালো করে। ধন্যবাদ সবাইকে।